পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া। পর্ব সংখ্যা 11। চেয়ারে গা এলিয়ে বসে আছে গুনগুন। জানালা দিয়ে সকালের নরম আলোটা ঘরে ঢুকেছে। মৃদুমন্দ বাতাসে জানালার সাদা রঙের পর্দাটি হালকা দুলছিল। গুনগুন নীরব দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেদিকেই। মন মস্তিষ্ক তখন দুশ্চিন্তার ঘরে। দুশ্চিন্তা বলবে নাকি নিজের জন্য চিন্তা বলবে ঠিক বুঝতে পারছে না গুনগুন। মানুষের সরাসরি রিজেকশনও বোধহয় এতটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় মানুষের অবহেলা এবং এড়িয়ে চলা। মনের সাথে যুদ্ধ করতে করতে গুনগুন এখন ক্লান্ত হয়ে পড়েছে। সেই সাথে সে ভীষণ হতাশ। এতগুলো দিন সে কার অপেক্ষায় ছিল, কার জন্য অনুভূতির পসরা সাজিয়ে রেখেছিল, সেই হিসাব গুনগুন কোনোভাবেই মেলাতে পারছিল না। মাহবুবের একটা কল ও মেসেজের আশায় থাকতে থাকতে গুনগুন পাথর হয়ে গিয়েছে। অনুভূতিগুলো মরে যাচ্ছে ধীরে ধীরে। রাগ ও ক্ষোভ হচ্ছে নিজের প্রতি। গুনগুনের এটা বুঝতে আর আপত্তি নেই যে সে এতটা দিন একটা মরীচিকার পেছনে ছুটছিল। একটা মোহ তাকে টেনে নিয়ে যাচ্ছিল গোলক ধাঁধায়, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। শুধু ছিল আটকে যাওয়ার রহস্যময় পথ। মায়ার পথে মিছে মায়ায় জড়িয়ে যে আর কাজ নেই, গুনগুন সেটা বুঝতে পেরেছে। তবুও অবুঝ মন মাঝে মাঝে খুব পাগলামি করে। মানতে চায় না, বেশি কিছু না, শুধু একটু ক্ল্যারিফিকেশন চায়, কারণ জানতে চায়। মাহবুব যেন সেটুকুও জানাতেও ব্যর্থ। গুনগুনের বুকের অতল গহীন থেকে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে মাহবুবকে কিছুই বোঝাতে চায় না, কারণ সে এখন নিজেকে বোঝাতে শুরু করেছে। ফোনের রিংটোন বেজে উঠতেই ভাবনার ঘোর কাটে গুনগুনের। সে সোজা হয়ে বসে টেবিলের উপর থেকে ফোন নিয়ে দেখে প্রণয় কল করেছে। গত পরশুর পর থেকে প্রণয়ের সাথে ওর সম্পর্কটা স্বাভাবিক হয়েছে, তবে আগের মতো কিছুই নেই। প্রণয় এখন আর আগের মতো নিয়ম করে কল করে না। গুনগুনও এটা আশা করে না। তার এখন একা থাকতেই ভালো লাগে। যদিও গুনগুনের এখন কথা বলার মতো মানসিকতা নেই, তবুও গুনগুন কলটা রিসিভ করবে ভেবেছিল। কারণ প্রণয়ের অনিয়মিত কল যেহেতু আসে, হতে পারে এখন কোনো প্রয়োজনেই কল করেছে। গুনগুন কল রিসিভ করতেই প্রণয় বেশ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করে, কেমন আছো গুনগুন? গুনগুন নিস্তেজ কণ্ঠে জবাব দিল, ভালো, আপনি? আমিও ভালো আছি। আজ সকাল থেকে উঠেই তোমার কথা মনে পড়ছিল, তাই কল দিয়েছি। বিরক্ত করার জন্য সরি। নাস্তা করে নিও, রাখছি। গুনগুন চুপ করে রয়েছে। প্রণয় নিশ্চুপ। রাখছি বললেও প্রণয় কল কাটেনি। নীরবতা পালন করার পরও গুনগুন যখন কল কাটছে না খেয়াল করলো প্রণয়, তখন জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? গুনগুন জবাব দিতে পারল না তৎক্ষণাৎ, শুধু ভারী দীর্ঘশ্বাস নিল। সময় নিয়ে বলল, না। ছোট একটা উত্তর না, তবু এটা বলতে যখন তোমার এত সময় লাগলো, তখন এখানে আর সন্দেহ নেই যে তোমার মন খারাপ। কি হয়েছে বলো? অন্তত বন্ধু ভেবে তো বলতেই পারো তোমার মন খারাপ কি নিয়ে। মন খারাপ না, সময় খারাপ। খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। গুনগুন হাসল। প্রণয়ের হাসির মানে বুঝতে পেরেছে। নিজের প্রতি হতাশ ও তাচ্ছিল্য মিশেছিল হাসিতে, তবে কিছু বলল না তখনই। গুনগুনকে সময় দিল নিজেকে সামলানোর এবং নিজে থেকেই কিছু বলার। গুনগুন চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে দাঁড়ালো। সূর্যের নরম আলোটা এখন গুনগুনের মুখে পড়ছে। জানালার গ্রিলে হাত রেখে গুনগুন বলল, আমার জীবনে ভালো বলে কিছু নেই, কোনো ভালো হয়ও না আমার। তুমি নিজেই তো ভালো গুনগুন, সবার জন্য তুমি ভালো। তোমার সাথেও ভালো হবে একদিন। আচ্ছা, তোমার খারাপ সময়টা খুব বেশি দিন স্থায়ী হবে না। তুমি ভালো থাকবে, আগের মতো হাসবে, প্রাণবন্ত হবে। সেই দিনটা কবে আসবে? প্রণয় কিছুক্ষণ চুপ করে থেকে বলো, জানি না, তবে এটা জানি তুমি আগের চেয়েও বেশি ভালো থাকবে। আমার আর ভালো দিন চাই না। খারাপ সময়ের সাথেই আমি অভ্যস্ত হয়ে গিয়েছি এখন। তুমি যে এত অভিমানী জানতাম না। গুনগুন জবাব দেওয়ার আগে সুমনা বেগম এলেন রুমে। ভেতরে ঢুকে বললেন, তোর আব্বু ডাকছে, শুনে যা। গুনগুন বলল, আসছি। প্রণয় শুনেছে দুইজনের কথা, তাই নিচ থেকে বলল, ঠিক আছে, পরে ফোন দেব তাহলে। আচ্ছা। প্রণয় কল কেটে দিয়ে চুপ করে বসে আছে। গুনগুনের হঠাৎ এমন উদাসীনতা তাকে পীড়া দিচ্ছে। এর কারণ কি সে জানে না, এমনকি গুনগুন কেন এতটা ভেঙে পড়েছে এটাও সে জানে না। জিজ্ঞেস করেনি। মাহবুবের বিষয়েও সে কোনো প্রশ্ন করেনি গুনগুনকে। প্রণয়ের সবসময় মনে হয়েছে সীমা লঙ্ঘন নালো। গুনগুন তার অনেক উপকার করেছে, সেও গুনগুনের উপকার করেছে। তার মানে এই নয় যে কেউ কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার অধিকার পেয়ে গিয়েছে। গুনগুন নিজেও কখনো প্রণয়ের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে প্রশ্ন করেনি, জানতে চায়নি কিছু।
এমনকি কোনো কৌতূহলও দেখায়নি। প্রণয় এটা শিখেছে গুনগুনের থেকে। যদিও সে গুনগুনকে ভালোবাসে, ভীষণ করে চায়, তবে সেটা একতরফা। গুনগুন হয়তো কখনো জানতেও পারবে না এলাকার সেই একরোখা বকাটে ছেলেটা গুনগুনকে ঠিক কতটা চায়। গুনগুন রুম থেকে বেরিয়ে দেখে ওসমান গনি ড্রয়িং রুমে বসে আছেন রেডি হয়ে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে একবার সময় দেখল গুনগুন। বাবার তো এতক্ষণে অফিসে চলে যাওয়ার কথা, যায়নি কেন এখনো? নাকি গিয়েছিল, আবার কোনো দরকারে এসেছে? গুনগুন কিছু জিজ্ঞেস করার আগেই ওসমান গনি বললেন, ও এসেছিস, তোর জন্যই অপেক্ষা করছিলাম। গুনগুন নিশ্চুপ। তিনি বললেন, ক্লাস নেই? আছে। ওসমান গনি আর কিছু বললেন না তখন। সোফার উপর একটা সাদা কাগজের প্যাকেট ছিল। গুনগুন অবশ্য এতক্ষণ খেয়াল করেনি এটা। ওসমান গনি প্যাকেটটি হাতে নিয়ে কিছু ছবি বের করে গুনগুনের দিকে ছুঁড়ে মারলেন। অনেকগুলো ছবি এসে পড়ল গুনগুনের পায়ের কাছে। কিছু ছবি সোজা হয়ে পড়েছে, আবার কিছু ছবি উল্টো হয়ে। সোজা করে একটা ছবিতে মাহবুবের মুখ দেখে গুনগুনের বুকটা মোচড় দিয়ে উঠল। ছবিতে মাহবুবের পাশে বউ সাজা একটা মেয়ে, দুজনে হাত ধরে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। গুনগুন কাঁপা কাঁপা হাতে ছবিটা তুলল ফ্লোর থেকে। মুহূর্তেই চোখ ঝাপসা হয়ে আসছিল গুনগুনের। ওসমান গনি বসা থেকে উঠতে উঠতে বললেন, টাকা খরচ করে এতগুলো ছবি বের করেছি তোকে দেখাবো বলে, শুধু একটা ছবি দেখছিস কেন? এগুলোও দেখ। তিনি বাকি ছবিগুলো ফ্লোর থেকে তুলে একটা একটা করে গুনগুনকে দেখাতে লাগলেন। গুনগুন কোনো কথা বলতে পারছে না, পায়ের নিচে মাটি নেই মনে হচ্ছিল। অসহনীয় যন্ত্রণায় শরীর ও মন পুড়ে যাচ্ছিল। ওসমান গনি বললেন, দেখেছিস, মন ভরেছে এবার? বারবার তোকে বলেছিলাম এই ছেলের জন্য অপেক্ষা করিস না, ও তোকে বিয়ে করবে না, ও তোকে ভালোবাসে না। তুই শুনিসনি তখন আমার কথা। দিনের পর দিন ভালো ভালো বিয়ের প্রস্তাবগুলো ফিরিয়ে দিয়েছিস। এখন ভালো লাগছে? এই দিনটার জন্য অপেক্ষা করছিলি। গুনগুন কথা বলছে না, কথা বলতে পারছে না। কণ্ঠস্বর রোধ হয়ে গিয়েছে, চোখ থেকে পানি পড়ছে অনবরত। ওসমান গনি ধমক দিয়ে বললেন, কথা বলছিস না কেন? জবাব দে এখন। গুনগুন কথা বলার মতো মুখ নেই। বাবার চোখে চোখ রাখতে পারছে না সে। একদিকে প্রতারণা আর অন্যদিকে পরিবারের কাছ থেকে ছোট হওয়া। অথচ একটা সময় মাহবুবকে নিয়ে গুনগুন কত গর্ব করত, কতটা বিশ্বাস করে সে মাহবুবের জন্য পরিবারের বিপক্ষে গিয়ে কথা বলতো। অথচ আজ সেই মানুষটাই গুনগুনকে কতটা বাজেভাবেই না ঠকালো। গুনগুনের বিশ্বাস ভেঙে চুরমার করে দিল, ছোট করলো পরিবারের কাছে। গুনগুনের ইচ্ছে করছিল মরে যেতে। এই অসহনীয় যন্ত্রণা ও অপমানের চেয়ে মরে যাওয়াটা ঢের ভালো। ওসমান গনি বলেন, জানি তোর কাছে কোনো উত্তর নেই, থাকবে যে এটা আমি আশাও করিনি। শান্তি লাগছে তোকে ভুল প্রমাণ করতে পেরে। মান সম্মান অনেক খাইছিস আমার। যেই ভালোবাসার জন্য যুদ্ধ করেছিস এতদিন, সেই যুদ্ধ আশা করি আজ শেষ হয়েছে। এবার বিয়ের জন্য প্রস্তুতি নে। আর ঘাড়ে বোঝা হয়ে থাকিস না। নিজেও শান্তিতে থাক, আর আমাকেও একটু শান্তি দে। কথা শেষ করে তিনি অফিসে যাওয়ার জন্য বের হয়ে গেলেন। গুনগুনের হঠাৎ এমন পরিবর্তন তিনি শুরু থেকেই লক্ষ্য করেছিলেন, তাই মাহবুবের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছিলেন তিনি। গত পরশুই সে জানতে পেরেছে মাহবুব বিয়ে করেছে 3 দিন আগে। অনেক চেষ্টা প্রচেষ্টার পর গতকাল রাতে তিনি মাহবুবের বিয়ের কিছু ছবি জোগাড় করতে পেরেছেন। তবে ছবিগুলো পেয়েছিলেন আজ সকালে অফিসে যাওয়ার পর। তাই আর দেরি না করে অফিস থেকে গেট পাস নিয়ে তিনি বাসায় এসেছেন। আসার পথে স্টুডিও থেকে ছবিগুলো তিনি বের করে এনেছেন। গুনগুনের গর্ব মনোবল ভেঙে তিনি যে সঠিক এটা প্রমাণ করতে পেরে মনে মনে পুলকিতও হয়েছেন তিনি। মেয়ের মন ভাঙায় তার কিছু যায় আসে না। তিনি যে গুনগুনকে মাথা নত করতে দেখতে পেরেছেন, এটাতেই তার শান্তি। কুলসুম আজ পিঠা বানিয়েছে। পাটিসাপটা পিঠা বিপ্লবের অনেক পছন্দ, সাথে তেলের পিঠাও বানিয়েছে। প্রণয় ও মাসুদকেও দাওয়াত করেছে পিঠা খাওয়ার জন্য। গুনগুনকে কল করেছিল, রিসিভ করেনি। মেসেজ করলেও সিন করে না, উত্তর দেয় না। কুলসুমের একটু অভিমানও হয় এর জন্য। গুনগুন মাঝে মাঝে এমন করে। পিঠা খাওয়ার সময় কুলসুম প্রণয়কে জিজ্ঞেস করলো, গুনগুনের সাথে তোর কথা হয়েছে? প্রণয় দুদিকে মাথা নাড়িয়ে বলল, না। 2 দিন আগে সকালে একবার কথা হয়েছিল, এরপর আর কল দিসনি? না। মেসেজ করেছিলাম গতকাল রাতে, উত্তর দেয়নি। আমার মেসেজও দেখে না, কল দিলেও ধরে না। কি হয়েছে ওর? প্রণয় দীর্ঘশ্বাস নিয়ে বলল, জানি না। কিছুদিন ধরেই ওর মন খারাপ। কেন, জিজ্ঞেস করিসনি কিছু? না। আর জিজ্ঞেস করলেও হয়তো বলতো না কিছু। ওকে তো মোটামুটি চিনিসই ও কেমন। তাই বলে কিছুই জিজ্ঞেস করবি না, এটা কেমন কথা? হয়তো জিজ্ঞেস করতাম, কিন্তু ওর জীবনে যেহেতু কেউ আছে, তাই আমার এত আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস না করাই ভালো।
আমার জীবনে গুনগুন শুধু বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হয়ে আছে, আমি এতটুকুতেই খুশি। কুলসুম বিপ্লব দুজনেই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল প্রণয়কে। যতটা সহজে কথাগুলো প্রণয় বলল, ঠিক ততটাই যেন ব্যথা লুকিয়ে আছে ওর বুকের ভেতর। বিপ্লব তখন কুলসুমকে বলল, তুমি সন্ধ্যায় গুনগুনের বাসায় পিঠা দিয়ে এসো আর ওর খোঁজ খবর নিয়ে এসো। কুলসুম মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। এরপর প্রণয়কে জিজ্ঞেস করলো, যাবি নাকি আমার সাথে? না না, পাগল, ওর বাসায় সমস্যা হবে, কিন্তু বাড়িতে গিয়ে কল দিস কোনো সমস্যা হলে। আচ্ছা। সন্ধ্যায় বাটিতে করে অনেকগুলো পিঠা নিয়ে কুলসুম গুনগুনদের বাসায় গেল। কলিং বেল বাজানোর পর দরজা খুলে দিল শিহাব। কুলসুমকে শিহাব চেনে, তাই ওকে দেখে খুশি জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? কুলসুম শিহাবের মাথায় হাত বুলিয়ে বলল, ভালো আছি। গুনগুন কোথায়? শিহাব তখন ফিসফিস করে বলল, ভেতরে আসো বলতেছি। এরপর ভেতর থেকে দরজা লক করে পুনরায় ফিসফিস করে বলল, আপু বাসাতেই আছে, আজকে ছেলে পক্ষ এসেছে আপুকে দেখতে। কুলসুম অবাক হওয়ার পূর্বেই সুমনা বেগমের গলা ভেসে এলো ড্রয়িং রুম থেকে। কে এসেছে শিহাব? কুলসুম নিজেকে ধাতস্থ করে বলল, আন্টি আমি গুনগুনের জন্য পিঠে এনেছিলাম। ড্রয়িং রুম ভর্তি লোকজন। মাথায় ঘোমটা দিয়ে একটা চেয়ারে বসে আছে গুনগুন। পাথরের মূর্তির মতো নির্জীব ও চুপচাপ মেয়েটা। গুনগুন বাদে উপস্থিত সবার দৃষ্টি এখন কুলসুমের দিকে। সবাইকে সালাম দিল কুলসুম। সুমনা বেগম, ওসমান গনি দুজনেই ওকে চেনেন। প্রণয়ের সাথে ওকে দেখেছেন অনেকবার, এই জন্য কুলসুমকেও তাদের পছন্দ না। কিন্তু মেহমানদের সামনে তো আর কিছু বলা যায় না, তাই সুমনা বেগম হাসি মুখে বললেন, এসবের আবার কি দরকার ছিল মা? আচ্ছা তুমি গিয়ে গুনগুনের রুমে বসো। শিহাব, ওকে তোমার আপুর রুমে নিয়ে যাও। কুলসুম শিহাবের সাথে গুনগুনের রুমে গিয়ে থম মেরে চেয়ারে বসে পড়ল। গুনগুনের বিয়ে, এই জন্যই কি গুনগুন সবার সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছে? ব্যাগ থেকে ফোন বের করে প্রণয়কে কল করলো কুলসুম। প্রণয় কল রিসিভ করে বলল, বল। কুলসুম রুদ্ধশ্বাসে বলল, গুনগুনকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে।